নমস্কার, আপনারা দেখছেন হেলথ কেয়ার নাও আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শল্যরোগ বিশেষজ্ঞ শল্য চিকিৎসক দীপ্তেন্দ্র কুমার সরকার। এসএসকেএম হাসপাতালে যার জুড়ি মেলা ভার, এ রাজ্যে নয় সারা পৃথিবীতে যিনি ব্রেস্ট টিউমার নিয়ে কাজ করেন, যার বই পড়ানো হয়, তিনি রয়েছেন আমাদের সঙ্গে এবং সারা দেশ বিদেশ তিনি ঘুরে বেড়ান। তার কাছে আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, যে আধুনিক চিকিৎসা একটু ব্যয় সাপেক্ষ। বেসরকারি জায়গায় তো প্রচন্ড হারে ব্যয় হয়, সরকারি ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় ব্যয় হয়, বা যেগুলো এনজিও ফরম্যাটে যে সমস্ত হাসপাতাল চলে সেখানেও কিন্তু বেশ খরচ সাপেক্ষ হয় এই চিকিৎসা। ফলে আজকের যুগে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে এই খরচ নিয়ন্ত্রণ করা যায় কি করে, আউট অফ পকেট এক্সপেন্স কিভাবে কমানো যেতে পারে, তাই নিয়ে আলোচনা করবো। ডক্টর সরকার, যে এই ব্যয় সাপেক্ষ চিকিৎসা থেকে কিভাবে মানুষ চিকিৎসা করাবেন অথচ খরচ তার পকেট থেকে যাবে না, কি কি পন্থা রয়েছে? আমার মনে হয় আজকে যে আলোচনার বিষয় মিস্টার পান্ডা আপনি রেখেছেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সামগ্রিকভাবে এই প্রশ্নটা শুধু এই হেলথ কেয়ার নাওয়ের দর্শক বন্ধু নয়, সারা পৃথিবীর মানুষের প্রশ্ন। আধুনিক চিকিৎসা অর্থাৎ যেরকম আধুনিক একটা ফোন আপনি ধারে কিনছেন, সেরকম আধুনিক চিকিৎসা আপনি কি ধারে কিনবেন? ট্র্যাডিশনাল ফোন চলে গেছে 30,000, 40,000, 1 লাখ, 1.5 লাখ। সুতরাং আমরা এই ফোনটা কিভাবে কিনবো, আর এর 10 গুণ খরচ সাপেক্ষ চিকিৎসাকে কিভাবে আমরা আমাদের হাতের মুঠোয় আনবো, এই নিয়ে আলোচনা করাটা অত্যন্ত প্রাসঙ্গিক। আলোচনার শুরুতে যে কথাটা বলবো, যে ওয়ার্ল্ড ব্যাংক এবং ডব্লিউএইচও কিছুদিন আগে বা 1 দশক আগে একটা সার্ভে চালান। সেই সার্ভের পরে তারা দেখান যে সারা পৃথিবীতে, পার্টিকুলারলি লো মিড ইকোনমি কান্ট্রিতে, 22 থেকে 30 কোটি মানুষ শুধুমাত্র খরচার জন্য দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছে। ভারতবর্ষে সেই সংখ্যাটা ডাইরেক্টলি 3 থেকে 4 কোটি। অর্থাৎ একজন মধ্যবিত্ত, যে কিনা সুন্দর জীবনযাপন করছিল, একটা ফ্ল্যাট, একটা ছোট্ট গাড়ি, তার ওয়াইফকে নিয়ে, সন্তানকে নিয়ে সুন্দর জীবনযাপন করছিল, 12 থেকে 14 দিনে আইসিইউ এর খরচা তার জীবনের সব সেভিংসকে ধ্বংস করে তাকে দরিদ্র সীমার নিচে নামিয়ে দিল। অর্থাৎ এর প্রতি বছরে প্রতি বছর 3 থেকে 4 কোটি ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি প্রায় আরো 5 থেকে 6 কোটি। অর্থাৎ শুধু ভারতবর্ষের ক্ষেত্রে 11 কোটি মানুষ অ্যানুয়ালি দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছেন। ডাব্লিউএইচও এই ব্যাপারে, ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউনাইটেড নেশনস সবাই মিলে একটা বৈঠক করেন। এই বৈঠকের পরে তারা সারা পৃথিবীর ডেভেলপিং বা উন্নয়নশীল এবং অনুন্নত দেশকে একটা রোড ম্যাপ দেন। তারা বলেন যে 2030-এর মধ্যে ইউনিভার্সাল হেলথ কভারেজ আনতে হবে, অর্থাৎ প্রত্যেকটা মানুষকে একটা বিমার মধ্যে আনতে হবে এবং ফ্রি চিকিৎসা এনশিওর করতে হবে। একে বলা হয় অ্যাসিওর্ড হেলথ। অর্থাৎ আমি আশ্বাস দিচ্ছি, আজকের প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী, প্রত্যেকটা দেশের স্বাস্থ্যমন্ত্রী এবং রাজনীতিবিদকে 2030-এর মধ্যে অ্যাসিওর্ড হেলথ দিতে হবে প্রত্যেকটি উন্নয়নশীল দেশে। সুতরাং এর জন্য কি মডেল তৈরি হবে, সেই ব্যাপারেও তারা কিছু কিছু রূপরেখা পাঠিয়েছে। কি সেই রূপরেখা? এই রূপরেখার মধ্যে যেমন ধরুন, ভারতবর্ষের 140 কোটি মানুষ। প্রথম রূপরেখা কি না, হয়তো এর মধ্যে 15 থেকে 20 কোটি মানুষ অলরেডি ইন্স্যুরেন্সের মধ্যে কভার্ড, অর্থাৎ তারা এই রূপরেখার মধ্যে থাকলেও তারা দে আর অলরেডি ইনশিওর্ড। এটাকে আমরা বলছি ইনশিওর্ড হেলথ, অর্থাৎ সে তার স্বাস্থ্য বীমাটি কিনেছেন। সুতরাং কারুর 5 লাখ, কারুর 10 লাখ পর্যন্ত অ্যাসিওরেন্স তার ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে, সে প্রিমিয়াম দিচ্ছে বলে। কিন্তু দরিদ্র মানুষ, আমার প্রান্তিক ভাই বোনেরা যারা একটা আমলাশোল থেকে আরম্ভ করে সব জায়গায় রয়েছেন, তাদের পক্ষে এইটা কেনা সম্ভব নয়। সুতরাং তাদের জন্য সরকারকেই দায়িত্ব নিতে হবে তাদের অ্যাসিওর্ড হেলথ, আধুনিক চিকিৎসা ফ্রি অফ কস্ট দেয়া।
সেই কারণেই ভারতবর্ষের মতো দেশে তৈরি হয়েছে কোথাও আয়ুষ্মান ভারত, কোথাও বিজু কার্ড, কোথাও স্বাস্থ্যসাথী। অর্থাৎ এগুলো সবই হচ্ছে অ্যাসিওর্ড স্কিম। এইটা চালু হওয়ার পরে দেখা গেছে ওই 15 কোটির বাইরে প্রায় এই মুহূর্তে 75 কোটি মানুষকে এবং 12 কোটি পরিবারকে এই অ্যাসিওর্ড হেলথের মধ্যে আনা সম্ভব হয়েছে সরকারি অ্যাসিওর্ড স্কিমের মাধ্যমে। অর্থাৎ তাহলে আমরা 15 কোটিকে পেলাম যারা নিজেরা কিনেছেন, বাকিদের পেলাম যারা সরকার তাদের জন্য এটা তৈরি করে তাদের হাতে দিয়েছেন। তাহলে হয়ে গেল 75 থেকে 80 কোটি মানুষ। আমাদের এখনো 60 কোটি মানুষ কিন্তু আমাদের হাতের বাইরে রয়েছে। এই যে 60 কোটি মানুষ আমাদের হাতের বাইরে রয়েছে, প্রত্যেকটি সরকারকে এই ব্যাপারে অগ্রণী হতে হবে, যাতে করে এই 60 কোটি মানুষকেও তারা এই অ্যাসিওর্ড হেলথ স্কিম, সেটা স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত হতে পারে, যারা দরিদ্র সীমায় বা মার্জিনালাইজ পপুলেশন, তাদের এই স্কিমের আন্ডারে আনতে হবে। তবে মাত্র আধুনিক চিকিৎসা দেওয়া সম্ভব। এবং এই ব্যাপারে পশ্চিমবঙ্গ যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপকেও আমি বাহবা জানাই, যে এই মুহূর্তে বেনিফিশিয়ারি, হেলথ বেনিফিশিয়ারি একটা লার্জ গ্রুপ অফ পিপুল। সুতরাং এই পদক্ষেপের মাধ্যমেই অ্যাসিওর্ড হেলথ দেওয়া সম্ভব হবে। কিন্তু এখনো প্রায় 40-50 কোটি মানুষ রয়েছেন যারা এর আওতার বাইরে, তাদেরও এই আওতার মধ্যে আনতে হবে। এই স্বাস্থ্যসাথী নিয়ে অনেক সমস্যা তৈরি হয়। অনেকেই বেসরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করাতে পারেন না, ফিরে আসেন, ডিলে হয়, জরুরি যে চিকিৎসা পরিষেবা সেটা পাওয়া যায় না বলেই চলে। তাহলে কি করে বলছেন যে আপনি এই স্বাস্থ্যসাথীর মাধ্যমে এই ব্যয়বহুল চিকিৎসা সম্ভব? আমি এইটাই বোঝানোর চেষ্টা করছি যে ভারতবর্ষের যে হেলথ কেয়ার মডেল, অর্থাৎ ভারতবর্ষের হেলথ কেয়ার মডেল এরকম হওয়ার কথা নয় যে আমি 500 কোটি টাকা দিয়ে একটা হসপিটাল বানাবো। যে 500 কোটি টাকা দিয়ে হসপিটাল বানাবে তাকে ডেলি বেসিসে স্বাস্থ্যসাথীর রেটে একটা হেলথ কেয়ার দেওয়া খুব কঠিন। কিন্তু ভালো করে যদি তাকিয়ে দেখা যায়, জেলায় যে ছোট ছোট নার্সিং হোমগুলো রয়েছে, যাদের মূলধন হয়তো 25 কোটি কি 30 কোটি, তাদের পক্ষে কিন্তু এটা দেয়া সম্ভব। এবং এই মুহূর্তে শহরের উচ্চবিত্তদের বড় হসপিটালে স্বাস্থ্যসাথী নিয়ে অনেক সমস্যা তৈরি হলেও জেলাতে কিন্তু স্বাস্থ্যসাথী অত্যন্ত ভালো কাজ করছে, এবং সেখানে কিন্তু সাধারণ মানুষকে সাধারণ চিকিৎসাগুলো সম্পূর্ণ নিখরচায় দেওয়া সম্ভব হচ্ছে। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রেও কিন্তু একই কথা আমি বলবো, যে যেরকম ঝাড়খণ্ডে আমি গিয়ে দেখেছি, সেখানে আয়ুষ্মান প্রকল্প চলে, সেখানে বিভিন্ন ট্রাইবাল এরিয়াতে কিন্তু 95% মানুষ আয়ুষ্মানের মধ্যে চলে এসছে। রাজনৈতিকভাবে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মানের মধ্যে একটা ঝগড়া, একটা বিবাদ থাকলেও জেনারেলি দর্শক বন্ধুকে বুঝতে হবে যে এই স্কিমগুলো কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক বা WHO বা ইউনাইটেড নেশনের মস্তিষ্কপ্রসূত, এবং প্রত্যেকটা সরকারকে এইটা মেনে চলতে হবে। এর মধ্যে যখন শুরু হয়েছে তখন অনেক চ্যালেঞ্জ দেখা গেছে, এর মধ্যে করাপশন দেখা গেছে, এর মধ্যে মানুষের প্রবণতা দেখা গেছে যে ফ্যাক্টকে টুইস্ট করে অন্যরকম রেকর্ড বের করে বিভিন্ন চিকিৎসা করিয়ে নিতে। এগুলো আমরা জানি আছে। এর জন্য সার্ভিলেন্স লাগবে, এবং ডিজিটাল সার্ভিলেন্সই এর একমাত্র পথ। কিন্তু এই ধরনের স্কিমকে অস্বীকার করা মানে একটা দেশের ইকোনমিকে 100 বছর পেছিয়ে নিয়ে যাওয়া। তো এখানে শেষ প্রশ্ন আমরা করবো যে স্বাস্থ্যসাথীতে যে চিকিৎসা বা এই যে আয়ুষ্মান ভারত বা যেখানে বিজু কার্ড, তো এখানে কি আপনি যেরকম বলছেন পরিকল্পনাটা হচ্ছে হু এবং ওয়ার্ল্ড ব্যাংকের, সেখানে তারা কি কোনোভাবে সাহায্য করছে এই প্রকল্পগুলিতে? না, তারা অর্থনৈতিকভাবে কোনো সাহায্য করছে না। যেরকম আজকে যদি আপনারা ইন্টারনেটে খোলেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশেও এই ধরনের প্রকল্প হচ্ছে, পাকিস্তানেও এই ধরনের প্রকল্প চলছে, থাইল্যান্ডেও এই ধরনের প্রকল্প চলছে। এই প্রকল্পগুলোর রূপরেখাগুলো ওরা তৈরি করে দেন। ওরা বলে দেন যে এই মানুষকে আপনাকে অ্যাসিওর্ড হেলথ
দিতে হবে নিখরচায় মডার্ন মেডিসিন দিতে হবে। এবার তার ভেতরের মাইক্রো এনভায়রনমেন্টটা কিভাবে তৈরি হবে, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে তৈরি হবে, সার্ভিলেন্স কিভাবে চালাবে, সেটা কিন্তু সেখানকার সেই রাজ্য সরকার বা সেই দেশের সরকারের দায়িত্ব। সুতরাং রূপরেখা ওদের থেকে আসে এবং এটাকে কার্যকরণ বা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব, সার্ভিলেন্স বা তাকে একটা মনিটরিং এর মধ্যে রাখার দায়িত্ব রাজ্য এবং কেন্দ্র সরকারের। ধন্যবাদ ডক্টর সরকার। আপনারা যারা দেখলেন তাদেরকে বলবো যে এই মূল্যবান তথ্যগুলি যে পেলেন, যে ওয়ার্ল্ড ব্যাংক এবং WHO তাদের প্ল্যানে যেভাবে সারা পৃথিবী জুড়ে এই 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 কম খরচে বা বিনা খরচে চিকিৎসা ব্যবস্থার দুয়ার বা দরজা খুলে দেওয়া হয়েছে, সে স্বাস্থ্যসাথী, এখানে স্বাস্থ্যসাথী হোক বা আয়ুষ্মান ভারত হোক, সেটা কিন্তু আপনারা অবশ্যই তার যদি যদি তা আপনার প্রাপ্য হয় তাহলে অবশ্যই সেটা নিন, তার সাহায্য নিন, এবং না হলে মেডিক্লেম করুন। তা না হলে ভয়ঙ্কর চিত্র যেটা তাদের সার্ভেতে উঠে এসছে, হুয়ের সার্ভেতে, যে প্রতি বছর শুধুমাত্র ভারতবর্ষে 10 কোটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 10 কোটি মানুষ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত থেকে তারা দারিদ্র সীমার নিচে নেমে যাচ্ছেন। ফলে আপনিও যেন এই দারিদ্র সীমার নিচে না চলে যান, তার জন্য এখন থেকে সাবধান হন। স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত যেখানে যা রয়েছে তার সুবিধা নিন, সাহায্য নিন, এবং না হলে মেডিক্লেম করুন। সব মিলিয়ে নিজের আধুনিক চিকিৎসা পরিষেবা পাওয়ার যে অধিকার সেটাকে সুরক্ষিত করুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অবশ্যই সবার কাছে শেয়ার করবেন, কারণ এই মূল্যবান তথ্যগুলি জানা খুব দরকার। নমস্কার, ধন্যবাদ।